তুই কি আসলেই মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছিস? চুপ কর শালা, মেজাজ এমনিতেই খারাপ, আর খারাপ করিস না। নিকোটিনে শেষ টান দিয়ে বলে, করতে পারলাম কই? তাহলে কি করেছিস? এই অবস্থা কি করে হলো? তেমন কিছুই করিনি। টেনে রুমে নিয়ে এসেছি, জবরদস্তি করেছি। পুরোটা কমপ্লিট হওয়ার আগেই মেয়ে বেহুশ। তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস? মেয়েটা বাচ্চা ব্রো। রাখ তোর বাচ্চা। 6 মাসের বাচ্চার মা হয়ে যাবে, আসছে বাচ্চা। একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয়? আমার আর ওর বয়সের ডিফারেন্স জেনেই বিয়ে দিয়েছে। জাইন, তুই তো আমার বন্ধু জাইন না? আমি যে জাইনকে চিনি সে তো মেয়েদের সম্মান করে, ভদ্র প্রকৃতির একজন আদর্শ পুরুষ। ভদ্রতাকে আমি দাফন করে দিয়ে এসেছি ওই বাড়ির উঠোনে। কি দোষ ছিল আমার? ভালোবাসেছিলাম এইটুকুই। সবার বিরুদ্ধে যে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম, এটাই ভুল। এখানে সুনয়নার দোষটা কোথায়? সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে? ওরা সব কটা সাপ। তাই বিশতাত আগেই উপরে ফেলব, ভাগ্যিস পিরিয়ড শুরু হয়েছে, নয়তো আমি ওর এমন হাল করতাম জীবনে অন্য কোনো পুরুষের কথা চিন্তায় আনতেও উপর রুহ কেঁপে উঠত। তুই যাচ্ছিস কবে? তোর ছুটি শেষ হচ্ছে কবে? সিগারেট ধরাতে ধরাতে বলে, 5 দিনের ছুটির 3 দিন শেষ আর 2 দিন বাকি আছে। আচ্ছা লাবিব কই? ওরে তো আমার বিয়ের দিন থেকে দেখছি না, মোবাইল ও সুইচড অফ। লাবিব গ্রামে গেছে। লাবিবের কথা ছাড়, আমার কথা শোন, মেয়েটাকে একটা বছর সময় দে। এবার এসএসসি দিবে, সেটা শেষ করুক। ততদিনে তোর সাথে ওর সম্পর্ক মজবুত হোক। এমন কিছু করিস না মেয়েটার সাথে যাতে তোকে ছেড়ে যেতে বাধ্য হয়। দ্রুত উঠে দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে আসলো নাহিদের রুম থেকে। সোজা বাসায় এসে নিজের রুমে ঢুকল। খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকোলেট খেতে ব্যস্ত নয়না। শার্টের কলার কাঁধ বেয়ে পড়ে, কাঁধের বেশ খানিকটা স্পষ্ট। ঝাঝালো কণ্ঠে ডাকল এই মেয়ে। ভয়ে চকোলেট মুখের পাশে লেপটে গেল। হাত পেছনো নিয়ে চকোলেট লুকিয়ে রাখল। তোমার সমস্যা কি? সব সময় নিজের শরীর দেখানোর চেষ্টা কেন করো? এসব কি পরেছ? শাড়ি কই তোমার? নয়নার বলতে ইচ্ছে করল, আমার নাম সুনয়না, নট এই মেয়ে। চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মনে মনে এসব ভাবছে। কি হলো, উত্তর দাও, শাড়ি কোথায় তোমার? নয়না উঠে দাঁড়িয়ে বলে, এই তো। পুরো শাড়ি পেঁচিয়ে কোমরের গুজে রেখেছে। দাঁড়ানো ফলে শার্টের হাতার ভেতরে হাত দুটো হারিয়ে গেছে। জিয়ানের এবার রাগ না হাসি আসছে। সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো বাচ্চা লাগছে দেখতে। মুখে চকোলেট লেপটে আছে। শাড়ি এমনভাবে পেঁচিয়ে রেখেছে 2 কদম হাঁটলেই উষ্টা খেয়ে পড়বে। বুঝলাম না, পুরো পরিবার কি আমার সাথে আবার একটা ধোঁকা করল? বিয়ের দিন তো জলপাই রঙের লেহেঙ্গা পরা মেয়েটাকে এত বাচ্চা লাগেনি। এই মেয়ে, এদিকে আসো। নয়না বারবার হাতা দুটো উপরের দিকে উঠানোর চেষ্টা করছে। কয়েকবার চেষ্টা করে মোটামুটি হাতা দুটো কাবু করতে পেরেছে। শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইলেই বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে নিলে জিয়ান ধরে ফেলে। জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নয়না। মনে মনে বলে, হায় আমার রণবীর কাপুর। জিয়ান ঠাসস করে নিচে ফেলে দেয়। নয়না জোরে বাবাগো বলে জোরে চিৎকার করে উঠে। আরও চিৎকার দেওয়ার আগেই জিয়ান নয়নার মুখ চেপে ধরে। মনে মনে নয়না বলে, তুই একটা ভিলেন। তোকে আমি এমন শিক্ষা দেব, খালি আরেকটু সাহসটা আমার বাড়ুক। রুমের মধ্যে বসে না থেকে যাও, মেয়েটার কাছে যাও, খোঁজ নাও মেয়েটার, দেখো তোমার ছেলে তার অবস্থা কি করেছে। দরকার পড়লে ডাক্তার খবর দেই। ডাক্তার সুলতানা পারভিনকে কল করলেই চলে আসবে। নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার গলার স্বর কানে আসল। মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে। এসে দেখে নয়না নিচে পড়ে আছে, জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে। মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসল। মিতা বেগম দ্রুত এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার এ অবস্থা কেন মা? নয়না আর চোখে জিয়ানের দিকে তাকাচ্ছে। রুম থেকে বের হ। জিয়ান সাদা শার্ট নিয়ে রুম থেকে বেরিয়ে আসল। মিতা বেগম নয়নাকে ধরে বেডে বসালেন। কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তুমি শাড়ি পরতে পারো না? নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানাল। আসো আমি পরিয়ে দেই বলে নিজের আঁচল দিয়ে নয়নার মুখে লেপটে থাকা চকোলেট মুছে দিলেন। সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনাচ্ছি। আচ্ছা, সকালে তোমার কেমন নাস্তা পছন্দ? নয়না মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল।
শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নার শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে। প্লিজ গল্প শুনতে শুনতে সাবস্ক্রাইবই করে নিন, পরে ভুলে যাবেন। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না নয়না। শরীর খুব ব্যথা করছে। আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে। আমি আপনার সাথে থাকব আন্টি। আচ্ছা ঠিক আছে, তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী। নয়না মিতা বেগমের আঁচল খামচে ধরল। গতকাল রাতে তার সাথে যা হয়েছে এরপর এই মানুষটার সাথে স্বাভাবিক হতে পারবে কখনো? মিতা বেগম নয়নার ভয় বুঝতে পেরে নয়নাকে বলল, তোমার স্বামী ততটা খারাপ না যে রূপ তুমি দেখছ, সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে, তবে জানো তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে। এখন বসো, আমি খাবার নিয়ে আসি। মিতা বেগম চলে যেতেই নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসল। আচ্ছা নীলাঞ্জনা আপি তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসত, তাহলে এই তিতকরলার সাথে কি সম্পর্ক? নীলাঞ্জনা আপি কিটু টাইমিং করত? কেন এমনটা করলে আমার সাথে নীলাঞ্জনা আপি? কেন করলে? তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। চোখের পানি মুছে ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটনে ক্লিক করতেই মোবাইলের স্ক্রিনে দুজন কপোতকপতি হাস্যোজ্জ্বল পিক ভেসে উঠল। এটা তো নীলাঞ্জনা আপি আর তিতকরলা। দুজনে এতটা ক্লোজ। তার মানে আমি যা ভাবছি তাই? মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল, কর্কশ কণ্ঠে বলে, সাধারণ বোধবুদ্ধি নেই। পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই। আপনি নীলাঞ্জনা আপিকে কতদিন ধরে চেনেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে রক্ত জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর।